হ্যালো ছাত্ররা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। চ্যাপ্টার 9 তরঙ্গ চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম ক্লাসটি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তোমাদের যেহেতু ইয়ার ফাইনাল, ভ্যাকেশনের পরে যেহেতু ইয়ার ফাইনাল হতে যাচ্ছে এবং আমাদের ইয়ার ফাইনালের আগে ফার্স্ট পেপার পুরো অংশটারই প্রস্তুতি নিতে হবে, তো সে কারণে এখন রেগুলার ক্লাসের বাইরে কিছু এক্সট্রা ক্লাস তোমাদের জন্য শেয়ার করা হচ্ছে। যেদিন তোমাদের রেগুলার ক্লাস থাকছে না, তো রেগুলার ক্লাসে তোমাদের পার্টিসিপেশন যেরকম, আশা করছি এক্সট্রা ক্লাসগুলোতেও সেভাবে পার্টিসিপেট করবে। কারণ একটা ক্লাস বাদ দিলে মাঝখানের টপিকগুলো স্কিপ হলে পড়াগুলো বুঝতে কিছুটা সমস্যা হয়। আমরা তরঙ্গ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম এবং গত ক্লাসে অগ্রগামী তরঙ্গের সমীকরণ পেয়েছিলাম। আমরা গত ক্লাসে অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখেছিলাম। তার আগে দেখেছিলাম যে কোনো তরঙ্গ যদি মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিক কিরকম হয় সেই সাপেক্ষে দুই রকম হয়, যেটা পেয়েছিলাম আর এবং লম্বিক তরঙ্গ। আর অগ্রগামী এবং স্থির তরঙ্গ কিভাবে পাই, তরঙ্গ সামনে অগ্রসর হচ্ছে কিনা নাকি একটা সীমাবদ্ধ জায়গায় সেটা বিরাজ করছে, সেই হিসেবে তরঙ্গ দুই রকম, একটা হচ্ছে অগ্রগামী আর একটা হচ্ছে স্থির তরঙ্গ। তো অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা গত ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে প্রথমত যেটা দেখব দশা এবং দশা পার্থক্য। দশা তো তোমাদের বলেছিলামই, কোনো একটা তরঙ্গের উপস্থিত যে বা কোনো একটা তরঙ্গের যে কোনো মুহূর্তের অবস্থানকে সেটাকে বলা হচ্ছে দশা। তরঙ্গের উপস্থিত একটা কণার যদি বিবেচনা করি, তার সরণ, তার ত্বরণ, তার বেগ ইত্যাদি বিষয় সেগুলো, এবং এক্ষেত্রে কোণের একটা ব্যাপার থাকে। আমরা দশা এবং দশা পার্থক্যটা আমরা একটু বুঝবো। দশা পার্থক্য, তার সাথে দশা, যদিও দশা আগে আমরা পড়েছি। এখন আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে আমরা জেনেছি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে y সমান a sin twice pi by lambda into vt minus x। এখানে a ক্যাপিটাল a ও দিতে পারি, স্মল a ও দেওয়া যায়, বিস্তার বোঝাতে যে কোনো একটা টার্ম আমরা ইউজ করতে পারি। a sin twice pi by lambda into vt minus x। এখন এইখানে সাইনের পরে কিন্তু পুরো মানটাকে আমরা থিটা হিসেবে ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে লেখা যায় a sin থিটা, অর্থাৎ এখানে থিটা সমান কি লিখলাম, twice pi by lambda into vt minus x। ঠিক আছে, এইখানে এই থিটা কোণকে কিন্তু বলা হচ্ছে দশা কোণ। যে দশা কোণ বলতে কি বুঝি, কোনো একটা তরঙ্গের উপস্থিত দুটি কণা একটা আরেকটার চেয়ে কতটুকু এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা আমরা বুঝতে পারি কার মাধ্যমে, কিন্তু দশা কোণের মাধ্যমে। অর্থাৎ দশাটা বলতে, দশা পার্থক্যটা বলতে কোণের পার্থক্যটাই বোঝায়। ঠিক আছে, এবং এই দশা কোণ বা দশা এটা নির্ভর করছে কিন্তু কণার অবস্থানের উপর। যেহেতু সময় কখনো যদি ধ্রুবক হয়, সেই মুহূর্তে আমরা দশার পরিবর্তনটা দেখি কণার কোন অবস্থানে রয়েছে তার সাপেক্ষে। ঠিক আছে, এটা গেল দশা বা দশা কোণ। তাহলে দশা পার্থক্য বলতে কি বুঝি, দশা পার্থক্য হলো যে দুটি ভিন্ন অবস্থানে, একটা তরঙ্গের উপর দুটি ভিন্ন অবস্থানে থাকা দুটি কণার কত কোণে বা কত কোণের পার্থক্যে অবস্থান করছে, সেই পার্থক্যটাকে বলছি দশা পার্থক্য। তরঙ্গের উপরিস্থিত দুটি কণার ক্ষেত্রে যদি বলি, দুটি কণার ক্ষেত্রে কোণের পার্থক্যটা, অবস্থানের, তারা কে কোন অবস্থানে আছে সেই কোণের পার্থক্যটাই হচ্ছে মূলত দশা পার্থক্য। ধরো একটা তরঙ্গ আমি যদি বিবেচনা করি, এখানে একটা কণা আছে, তার অবস্থান হচ্ছে x1, এখানে আরেকটা কণা আছে, তার অবস্থান হচ্ছে x2। তাহলে তাদের মধ্যে যদি বলি পথের পার্থক্য কতটুকু,
এখানে পুরো পথ কতটুকু, পুরো পথ বলতে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, এতটুকু পর্যন্ত যদি হিসেব করি, এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পরিমাণ। ঠিক আছে, পুরো এখান থেকে শুরু করে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পরিমাণ, কারণ এতটুকুতে গিয়ে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হচ্ছে। তো তাহলে এক্ষেত্রে এখন আমরা যদি বলি যে তাদের মধ্যে দশা পার্থক্য কত, x1 x2 এর মধ্যে দশা পার্থক্য কত হয়। এখন আমরা একটু আগে যে থিটা লিখলাম, x1 কণার ক্ষেত্রে থিটা যদি থিটা 1 ধরি, তাহলে সেটা কি হয়, টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x1। আর x2 কণার অবস্থানের ক্ষেত্রে থিটা যদি 2 ধরি তাহলে সেটা দাঁড়াবে টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস x2। তাহলে তাদের দশা পার্থক্য বলতে কি বুঝালাম একটু আগে, কোণের পার্থক্যটা। কোণের পার্থক্য সবসময় দশা পার্থক্য লেখার সময় একটা জিনিস খেয়াল করবে, যেমন ধরো x1 কণা যেই দশায় রয়েছে, আমি যদি x2 কণাকে হিসেব করতে চাই, সে কিন্তু আরো কম পরিমাণ দশায় রয়েছে, কম পরিমাণ কোণে রয়েছে। যেমন ধরো x1 যেই অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, আমি ধরলাম যে x1 নাই, তাহলে x2 তার অবস্থান কিন্তু এখান থেকে টোয়াইস পাই পরিমাণ দূরে, টোয়াইস পাই পরিমাণ কম এখানে তার দশা রয়েছে। তো সেই জন্য করা হয় কি, দশা পার্থক্য বিবেচনা করার সময় আগের মানটা, অর্থাৎ প্রথম যে কণাটা রয়েছে তার জন্য দশার মান মাইনাস দ্বিতীয় কণার যে দশার মান, ওইভাবে হিসেব করাটা সুবিধাজনক হয়। তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 যদি আমরা করি, তাহলে দাঁড়ায় টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x1 মাইনাস টোয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস x2। এভাবে আমরা লিখতে পারি দশা পার্থক্যের মানটা টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস x1 মাইনাস টোয়াইস পাই বাই ল্যামডা বিটি মাইনাস x2। এখান থেকে যদি টোয়াইস পাই বাই ল্যামডা কমন নাও, সেক্ষেত্রে আমরা কাটাকাটি গিয়ে যেটা থাকবে x2 মাইনাস x1। ঠিক আছে, তো x2 মাইনাস x1 থিটা 1 মাইনাস থিটা 2 তো হচ্ছে দশা পার্থক্য, অর্থাৎ এখানে আমরা লিখছিলাম দশা পার্থক্য সমান টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1। x2 মাইনাস x1 কি, দুটি কণার অবস্থানের পার্থক্য, এটাকে পথ পার্থক্য বলা যায়। সুতরাং দশা পার্থক্য সমান আমরা লিখতে পারি টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য এবং দশা পার্থক্য কিন্তু এক বিষয় নয়। দশা পার্থক্য হচ্ছে কোণের পার্থক্য, আর পথ পার্থক্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা দূরত্ব বা অবস্থানের পার্থক্য। যেমন x2 মাইনাস x1, এখানে এদের মধ্যে অবস্থানের পার্থক্য হচ্ছে x2 থেকে x1 এর কতটুকু দূরত্ব, অবস্থানগত দূরত্বের পার্থক্যটা। আর দশা পার্থক্য যদি বলি, সেটা কিন্তু কোণ হিসেবে পার্থক্য হবে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে, দশা পার্থক্য এবং পথ পার্থক্য এই দুটা টার্মকে মিলিয়ে ফেলবে না। ঠিক আছে, এখন দুটি কণার ক্ষেত্রে পথ পার্থক্য যদি 0 ল্যামডা টোয়াইস ল্যামডা ইত্যাদি হয়, তখন দশা পার্থক্য যেটা হবে, সেক্ষেত্রে দুটি কণা সমদশা সম্পন্ন হবে। যেমন যদি বলি যে পথ পার্থক্য যদি হয় 0, পথ পার্থক্য আমরা কি পড়েছি, x2 মাইনাস x1, এটা যদি 0 হয়, ল্যামডা হয়, টোয়াইস ল্যামডা হয় ইত্যাদি মান হয়, সেক্ষেত্রে দশা পার্থক্য অর্থাৎ থিটা 1 মাইনাস থিটা 2, দশা পার্থক্য হচ্ছে 0, টোয়াইস পাই, 4 পাই ইত্যাদি মান। ঠিক আছে, যেমন ধরো x2 মাইনাস x1 যদি 0 হয়, সেক্ষেত্রে কোণের পরিবর্তনও 0। x2 মাইনাস x1 সমান যদি ল্যামডা হয়, চিত্রে খেয়াল করে ল্যামডা হওয়া মানে এখান থেকে এখানে x2 মাইনাস x1 যদি ল্যামডা হয়, সেক্ষেত্রে কোণের পরিবর্তন হচ্ছে এখানকার জন্য পাই পরিমাণ, এতটুকুর জন্য পাই পরিমাণ, অর্থাৎ টোয়াইস পাই। এভাবে পথ পার্থক্যের ভিন্নতার সাপেক্ষে দশা পার্থক্যেরও ভিন্নতা হয়। ঠিক আছে,
আর এই ক্ষেত্রে বিন্দুগুলো এই সমদশা সম্পন্ন হয়। আর যদি এমন হয় যে x2 মাইনাস x1 অর্থাৎ পথ পার্থক্য, সেটা হচ্ছে λ/2 অর্থাৎ জোড় মান, 3λ/2 বেজোড় মান হয়, 5λ/2 হয়, এরকম পথ পার্থক্য যদি বিজোড় মান সম্পন্ন হয়, সেক্ষেত্রে আমাদের দশা পার্থক্য θ1 মাইনাস θ2 সমান দাঁড়ায় পাই, 3 পাই, 5 পাই ইত্যাদি। এবং সেক্ষেত্রে তোমার কণাগুলো হয় বিপরীত দশা সম্পন্ন, তাদের দশা বিপরীত হয়। যেমন ধরো x1 হচ্ছে প্রথম যে কণাটা রয়েছে তার অবস্থান, x2 কণাটার অবস্থান যদি তার থেকে λ/2 দূরে হয়, λ/2 দূরে ধরছি আমরা, ধরলাম যে প্রথম x2 কণার অবস্থান যদি এখানে, অর্থাৎ তাদের মধ্যে যদি পথ পার্থক্য এতটুকু হয়, সেক্ষেত্রে কোণের পার্থক্য কতটুকু হয়, পাই পরিমাণ। কিংবা যদি পথের পার্থক্য 3λ/2 হয়, অর্থাৎ x1 এখানে হলে 3λ/2 দূরত্বে যদি x2 কণাটির অবস্থান হয়, তাহলে তাদের মধ্যে কোণের পার্থক্য কতটুকু, এই পাই পরিমাণ তো রয়েছে, তার সঙ্গে π/2 অ্যাড হয়ে কতটুকু হবে, 3 পাই পরিমাণ হবে। তো এইভাবে আমরা পথ পার্থক্যের সাপেক্ষে দশা পার্থক্যের পরিবর্তনটাও বলতে পারি, এবং কণাগুলো সমদশা না বিপরীত দশা সম্পন্ন সেটাও নির্ণয় করতে পারি। ঠিক আছে। তরঙ্গের তীব্রতা, এই সংজ্ঞাটা গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে প্রতি একক অগ্রগামী তরঙ্গের দিকের সমকোণে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে বা প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে তরঙ্গের তীব্রতা বলে। কি বলেছিলাম যে তরঙ্গের অগ্রগামী তরঙ্গের সমকোণে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। তাহলে তীব্রতাকে আই দিয়ে ইন্টেন্সিটি ডিনোট করা হয়, p/a লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি ডাব্লিউ, বা শক্তির কথা যেহেতু বলছি ই দিয়ে ডিনোট করলে সেটা বেশি ভালো হয়, একক সময়ে অর্থাৎ E/T ইন্টু তার সঙ্গে এ থাকছে, পি এর পরিবর্তে লিখতে পারি E/T ইন্টু এ। ঠিক আছে। এখন আমরা যদি এরকম লিখি I সমান E ডিভাইডেড বাই AX ইন্টু x/t, x তো কাটাকাটি চলেই যাবে, তো এখানে x বলতে বোঝাচ্ছে কি, টি সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে, একটা অগ্রগামী তরঙ্গ যদি বলি যেটা সামনে অগ্রসর হয়, সেটার আমরা জানি তরঙ্গের ক্ষেত্রে কি হয়, মাধ্যমের কণাগুলো সাম্যাবস্থার সাপেক্ষে যে কোনো একদিকে আন্দোলিত হয়, অর্থাৎ মাধ্যমের কণাগুলো আন্দোলনের মাধ্যমে বা মাধ্যমের কণাগুলোর স্পন্দনের মাধ্যমে শক্তি এক্ষেত্রে সঞ্চালিত হয়। ঠিক আছে। তো ধরলাম এই স্থির তরঙ্গে যে মাধ্যমের কণাগুলো রয়েছে সেগুলো টি সময়ে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে AX, তার পরিবর্তে আয়তন লিখতে পারি E/V ইন্টু x/t, সরণ বাই সময়, তার পরিবর্তে লিখতে পারি স্মল ভি। এখানে একটা কিন্তু ক্যাপিটাল ভি, যেটা ভি সেটা আয়তন, আর স্মল ভি সেটা হচ্ছে বেগ, তরঙ্গের বেগ, x/t তরঙ্গের বেগ। আবার আমরা চ্যাপ্টার 7-এ পড়েছিলাম, যখন তোমাদেরকে স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো পড়েছিলাম, তখন বলেছিলাম যে শক্তিকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় শক্তি ঘনত্ব। ঠিক আছে। এটাকে ই বার দিয়ে ডিনোট করলাম, ই বার ইন্টু ভি। তাহলে ই বার হচ্ছে এখানে কি, শক্তি ঘনত্ব, এটা আমরা আগেই দেখেছি।
তাহলে তীব্রতা সমান শক্তি ঘনত্ব ইন্টু তরঙ্গের বেগ। এখন যখন মাধ্যমের কণা স্থানান্তরিত হচ্ছে বা আন্দোলিত হচ্ছে, সেক্ষেত্রে কণার মোট শক্তি, যেহেতু এগুলো স্পন্দিত হচ্ছে, শক্তি সমান আমরা লিখতে পারি ই সমান ইপি প্লাস ইকে, অর্থাৎ বিভব শক্তি যোগ গতিশক্তি। এখন তরঙ্গের কণাগুলো তো সাম্যাবস্থা থেকে আন্দোলিত, সাম্যাবস্থা থেকে ডানে বাঁয়ে বা উপরে নিচে আন্দোলিত হয়, বাট তাদের জায়গা পরিবর্তন করে না, আমরা সেটা জেনেছি। তাহলে সেই হিসেবে সাম্যাবস্থায় কোনো সরল ছন্দিত গতিতে বা স্পন্দনশীল কোনো কণার ক্ষেত্রে সাম্যাবস্থায় কিন্তু তার বেগ শূন্য হয়। যে কোনো একদিকে যখন সরল দোলন গতির সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, যে কোনো একদিকে তার বেগ সর্বোচ্চ হয়, কিন্তু সাম্যাবস্থায় তার বেগ যে কোনো একদিকে তার বিভবটা সর্বোচ্চ হয়, কিন্তু সাম্যাবস্থায় তার বিভব শক্তিটা শূন্য হয়। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা লিখতে পারি কি, বিভব শক্তি সমান শূন্য আর গতি শক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, কারণ সাম্যাবস্থায় বিভব শক্তি শূন্য হয়। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 0 প্লাস হাফ ইন্টু এম ভি সমান আমরা জানি বেগ, তরঙ্গের বেগের ইকুয়েশন আমরা পড়েছি চ্যাপ্টার 8-এ। বেগ সর্বোচ্চ হয় কখন, ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা এ, এটা আমরা পড়েছিলাম। যখন সরণ শূন্য হয় তখন ভি ম্যাক্সিমাম সমান ওমেগা এ হয়। তো সেই হিসেবে ভি সমান ওমেগা এ আমরা লিখতে পারি, সমান সমান দ্বারা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সমান সমান হাফ এম ওমেগা সমান আমরা লিখতে পারি টোয়াইস পাই এন হোল স্কোয়ার এ স্কোয়ার সমান, এখানে 2 স্কোয়ার যদি লিখে দেখাই তাহলে 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ থাকছে কি 2 ইন্টু পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এম। আবার এম এর পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু এম সমান রো বাই ভি, রো সমান এম বাই ভি, রো সমান এম বাই ভি আমরা জানি, তাহলে এম সমান লিখতে পারি রো ভি, টোয়াইস পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো ভি। এখানে ভি কিন্তু স্মল ভি, ক্যাপিটাল ভি, আমরা যেহেতু ক্যাপিটাল ভি মানে আয়তন, আয়তন বোঝাই, আয়তন ভর বাই আয়তন, এখানে ভি হচ্ছে ক্যাপিটাল ভি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা পেলাম মোট শক্তি ই সমান কোনো কণার ক্ষেত্রে। তাহলে আই সমান আমরা কি লিখেছিলাম, আই সমান লিখেছিলাম ই বার ইন্টু স্মল ভি, যেটা হচ্ছে স্মল ভি হচ্ছে তরঙ্গের বেগ। তাহলে ই সমান ছিল আমাদের ই বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি। তাহলে ই সমান আমরা পেলাম 2 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি। তাহলে ক্যাপিটাল ভি বাদ গেলে 2 পাই স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার রো ভি। এই ইকুয়েশনটা গত ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম, তার প্রতিপাদন দেখায়নি, জাস্ট ইকুয়েশনটা বলেছিলাম, তরঙ্গের তীব্রতার সমীকরণ। এখানে বাকি সবগুলো টার্মকে যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু দ্বারা এ স্কোয়ার, অর্থাৎ পাই এন রো ভি এগুলোকে যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, যেখানে এ হচ্ছে তরঙ্গের বিস্তার বোঝায়। ঠিক আছে, তো আমরা তরঙ্গের তীব্রতার রাশিমালা জানলাম। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে উপরিপাতন নীতি। উপরিপাতন নীতি বলতে কি বোঝায়, উপরিপাতন নীতি হচ্ছে যখন আমরা এতক্ষণ বা এর আগের ক্লাসেও কথা বলেছি অগ্রগামী তরঙ্গ, অর্থাৎ একটা তরঙ্গ নিয়ে। তো একটা তরঙ্গ নিয়ে কথা না বলে যদি দুইটা বা তার বেশি তরঙ্গ একই সঙ্গে একই মাধ্যমের ভেতর দিয়ে এগোতে থাকে, একই সঙ্গে একই মাধ্যমের ভেতর দিয়ে যদি আলাদাভাবে এগোয় তো আলাদাভাবে এগোলো। এখানে বায়ু মাধ্যম রয়েছে ধরলাম, দুইটা তরঙ্গ তিনটা তরঙ্গ যদি আলাদাভাবে যায় তাদের অস্তিত্ব আলাদাভাবেই থাকলো। কিন্তু যদি এমন হয় যে মাধ্যমের কোনো অংশে গিয়ে তরঙ্গগুলো উপরিপাতিত হলো, যে এরকম
একটা তরঙ্গ যাচ্ছে, তার সাথে আরেকটা তরঙ্গ উপরিপাতিত হওয়া যদি হয়, এরকম ঘটনা ঘটে, দুইটা তরঙ্গ অর্থাৎ মিক্সড আপ হয়ে যাওয়া, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, লব্ধি তরঙ্গ, দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ হবে বা লব্ধি তরঙ্গ যে সরণ সৃষ্টি করবে, সেটা হবে তরঙ্গ দুটির যে সরণের ইকুয়েশন, তার ভেক্টর যোগফলের সমান। তাহলে সহজ কথায় আমরা কি বলতে পারি, যে কোনো কণার উপর, কোনো মাধ্যমের কোনো কণার উপর একই সময় দুটি তরঙ্গ যদি আপতিত হয় বা উপরিপাতিত হয়, তাহলে লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির জন্য কণাটির সরণ দর। প্রত্যেকটা কণার তো আলাদা আলাদা সরণ থাকবে। যেমন প্রথম একটা কণার সরণ যদি y1 হয়, দ্বিতীয় আরেকটা কণার সরণ, আমি যদি এবার এটাকে রেড মার্ক করি, আরেকটা কণার সরণ সেটা যদি y2 হয়, তাহলে উপরিপাতন নীতি অনুযায়ী লব্ধি সরণ যদি y ধরি, তাহলে সেটা দাঁড়াবে y1 প্লাস y2। দুটি তরঙ্গ যদি একই দিকে যায়, তাহলে হবে y1 প্লাস y2। আর যদি এমন হয় যে দুটি তরঙ্গ বিপরীত দিক থেকে আসছে, একটার অভিমুখ এদিকে আরেকটার অভিমুখ তার বিপরীত দিকে, তাহলে সেটা দাঁড়াবে y1 মাইনাস y2। এটাকে বলা হয় উপরিপাতন নীতি। দুটি তরঙ্গের একে অপরের উপর একই সময় আপতিত হলে তখন তাদের যে লব্ধি সরণ সেটি হবে আলাদাভাবে প্রত্যেকটি তরঙ্গের যে সরণ তার যোগফলের সমান। এটাকেই বলা হয় তরঙ্গের উপরিপাতন নীতি। বিজ্ঞানী হাইগেন্স এই উপরিপাতন নীতির সূত্রটা বা নীতিটা তিনি প্রদান করেন, বিজ্ঞানী হাইগেন্স। যেমন ধরো পুকুরের পানিতে তুমি একই টাইমে যদি দুটা ঢিল ছুঁড়ে মারো, দেখবে দুটো যে ঢেউয়ের সৃষ্টি হবে তাদেরকে কিন্তু সহজে আলাদা করা যায় না, যেহেতু একই সময় একই টাইমে তুমি ঢিলগুলো ছুঁড়ে মারছো। ঠিক আছে, এরকম আমরা উপরিপাতন নীতির দ্বারা বলতে পারি, যদি দুটি তরঙ্গ সমান কম্পাঙ্ক, তরঙ্গ যেহেতু বলছি তার এক কম্পাঙ্ক রয়েছে, বিস্তার রয়েছে, আমরা এই টার্মগুলো গত ক্লাসে পড়েছি। তো দুটি সমান কম্পাঙ্ক বিস্তারের তরঙ্গ যদি পরস্পর একে অপরের উপর উপরিপাতিত হয়, সেক্ষেত্রে কিন্তু লব্ধির মানটা বেড়ে যাবে। আর যদি দুটি সমান কম্পাঙ্ক এবং বিস্তারের তরঙ্গ পরস্পর বিপরীত দশায় মিলে, বিপরীত দশা বলতে কি বুঝি, যেমন এই একটা তরঙ্গ এ যেভাবে অগ্রসর হচ্ছে, একই দিকে আরেকটা তরঙ্গ কিন্তু তার থেকে 180 ডিগ্রি বিপরীত দশায়, কারণ এই তরঙ্গের যে অবস্থান তার থেকে এই তরঙ্গে যেতে হলে কিন্তু আমার এখানে 180 ডিগ্রি কোণে ঘুরে যেতে হবে। তো বিপরীত দশায় যদি মিলিত হয়, সেক্ষেত্রে কিন্তু একটা y1 একটা y2 যদি ধরি, তাদের লব্ধি যে সরণটা হবে, যেহেতু তারা বিপরীত দশায় মিলছে, লব্ধি সরণের মানটা আরো কমে যাবে। ঠিক আছে, বিপরীত কোনো কিছু যখন একসাথে হয় তখন সেই মানটা কমে যায়, আর যদি একই দশায় মিলিত হয় তখন মানটা বাড়ে। তো তরঙ্গের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে স্থির তরঙ্গের কনসেপ্টটা আমরা আলোচনা করব। স্থির তরঙ্গ বলতে কি বোঝায়, আমরা অগ্রগামী তরঙ্গের বেলায় পড়েছি, যে তরঙ্গ সামনের দিকে অগ্রসর হতে থাকে সময়ের সাথে, সেটাকে বলেছিলাম অগ্রগামী তরঙ্গ। কিন্তু স্থির তরঙ্গ কি, কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী, এখানে শর্ত হচ্ছে বিপরীতমুখী। স্থির তরঙ্গে একটা মাত্র তরঙ্গ ছিল, অগ্রগামী তরঙ্গে একটা মাত্র তরঙ্গ ছিল, স্থির তরঙ্গে দুইটি তরঙ্গ মিলে স্থির তরঙ্গ গঠন করবে। বিপরীতমুখী সমান বিস্তার, দুটি তরঙ্গের বিস্তার সমান হবে সমান তরঙ্গ দৈর্ঘ্য, সমান বিস্তার এ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তো সমান বিস্তার এবং সমান তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে এসে যদি আপতিত হয়, ধরলাম একই রেখা বরাবর একটা তরঙ্গ এদিক থেকে বাম থেকে ডানে যাচ্ছে একটা তরঙ্গ, আর বিপরীত দিক থেকে সমান বিস্তার সমান তরঙ্গ দৈর্ঘ্যের
ওই যে কণাটি বিপরীত দিক থেকে আসবে তার বিস্তার, তার তরঙ্গ দৈর্ঘ্য একই সমান হতে হবে। বিপরীত দিক থেকে একই বিস্তার ও একই তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটি তরঙ্গ যদি আসে এবং পরস্পর উপরিপাতিত, অবশ্যই এখানে উপরিপাতিত হতে হবে। পরস্পর উপরিপাতিত হলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় তাকে স্থির তরঙ্গ বলে। স্থির তরঙ্গ দুইভাবে সৃষ্টি হতে পারে। ধরো তুমি একটা টানা তার, একটা তার টান টান করে দুটি পোলের মধ্যে বেঁধে দিলে, তো তখন কি হয়, তারে যদি টোকা মারো একটা তরঙ্গ তো সৃষ্টি হয়। এই তরঙ্গটা সৃষ্টি হলো, সেটি কিন্তু যেহেতু অপর প্রান্তেও তার আর জায়গা নেই, সীমাবদ্ধ, এখানে সে একটা ব্যারিয়ার পাবে, তাহলে সে প্রতিফলিত হয়ে আবার বিপরীত দিকে ফিরে আসলো। তাহলে এখানে একটা হচ্ছে মূল তরঙ্গ আর একটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গ। এই দুটি তরঙ্গ মিলে স্থির তরঙ্গ তৈরি হতে পারে, অথবা একটু আগে যেটা বললাম যে এরকম কোনো কনফাইন্ড এরিয়াতে না হয়ে এমনি কোনো একটা মাধ্যমে পরস্পর বিপরীত দিক থেকে দুটি তরঙ্গ এসে উপরিপাতিত হলো, সেরকম হতে পারে। একটা হচ্ছে মূল তরঙ্গ প্রতিফলিত হয়ে, যে মূল তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ মিলে স্থির তরঙ্গ তৈরি করতে পারে, অথবা এমনি দুটি তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে এসে তাদেরকে কোনো কনফাইন্ড এরিয়াতে রাখতে হবে না, পরস্পর পরিপাতিত হয়ে যে তরঙ্গ তৈরি করলো তাকে স্থির তরঙ্গ বলতে পারি আমি। স্থির তরঙ্গের ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দশা বৈষম্য। যে দুটি তরঙ্গ মিলে স্থির তরঙ্গ তৈরি করবে তাদের দশা বৈষম্য হবে 180 ডিগ্রি, অবশ্যই 180 ডিগ্রি দশা বৈষম্য এখানে বিরাজ করবে। এখানে কিছু বৈশিষ্ট্য আমরা স্থির তরঙ্গের বেলায় পাবো। স্থির তরঙ্গ একটা মাধ্যমের সীমিত অংশে উৎপন্ন হয়। অগ্রগামী তরঙ্গ যেরকম সামনে অগ্রসর হয়, স্থির তরঙ্গ সেরকম সামনে অগ্রসর হয় না। তরঙ্গের বিভিন্ন বিন্দুতে বিস্তার কিন্তু বিভিন্ন হয়, সমান হয় না, সেটা আমরা দেখব। বিস্তার যে বিভিন্ন হয়, তরঙ্গের যে বিন্দুতে বিস্তার সর্বোচ্চ সেই বিন্দুগুলোকে বলা হয় সুস্পন্দ বিন্দু। তরঙ্গের যে যে জায়গাগুলোতে বিস্তার সর্বোচ্চ সেগুলোকে বলা হয় সুস্পন্দ বিন্দু। ধরলাম এই বিন্দুগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু, আর যে যে জায়গাগুলোতে বিস্তার শূন্য, কোনো বিস্তার থাকে না, সেগুলোকে বলা হয় নিস্পন্দ বিন্দু, নোড অ্যান্টিনোড বলা হয়। ঠিক আছে, তো পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। কারণ একটা পূর্ণ তরঙ্গ ধরতে গেলে আমি যদি এখান থেকে ধরি, একটা পূর্ণ তরঙ্গ হবে এখানে, অর্থাৎ ল্যামডা হবে এখানে। ঠিক আছে, তাহলে পরপর দুটি সুস্পন্দ বিন্দু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2 পরিমাণ। এখানে একটা সুস্পন্দ বিন্দু রয়েছে, এখানে একটা সুস্পন্দ বিন্দু রয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে λ/2 পরিমাণ। আবার পরপর দুটি নিস্পন্দ বিন্দু, তাদের মধ্যে দূরত্বটাও λ/2 পরিমাণ হবে। একটা পূর্ণ স্পন্দন হতে আমার এখানে কিন্তু উপরে একটা ওয়েভ, নিচে একটা ওয়েভ লাগছে। তাহলে দেখো পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একটা পূর্ণ দোলনের অর্ধেকটুকু, অর্থাৎ সেটা কতটুকু, λ/2 পরিমাণ। পয়েন্টগুলো আমি বলছি, বইতেও রয়েছে, তোমরা খেয়াল করে একটু নোট করবে যে সুস্পন্দ বিন্দু কি, যেখানে বিস্তার সর্বোচ্চ, আর নিস্পন্দ বিন্দু কি, যেখানে বিস্তার শূন্য। বিস্তার সর্বোচ্চ, নিস্পন্দ বিন্দু হলো যেখানে বিস্তার শূন্য। পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2, পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2। একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হতে পরপর তিনটি সুস্পন্দ বিন্দু বা পরপর তিনটি নিস্পন্দ বিন্দুর প্রয়োজন। যেমন এখানে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হতে একটা, দুইটা, তিনটা নিস্পন্দ বিন্দু লাগছে। সেরকম সুস্পন্দ বিন্দু যদি ধরি সেটাও তিনটা লাগবে। ঠিক আছে, তো স্থির তরঙ্গ হলো এগুলো। স্থির তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝলাম। স্থির তরঙ্গের রাশিমালা আমরা চলে যাই। স্থির তরঙ্গের রাশিমালা কিরকম হবে, আমরা দুটি স্থির তরঙ্গ কনসিডার করব। যে এক্স অ্যাক্সিস বরাবরই দুটি তরঙ্গকে, একটি তরঙ্গ হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, ডান দিক থেকে বাম থেকে ডানে,
আর আরেকটা তরঙ্গ তার উল্টা দিক থেকে ধরছি, আসছে। আমরা দুইটা কেস বলেছি স্থির তরঙ্গের বেলায় হয়। একটা হচ্ছে তোমার কি, যে যদি একটা কনফাইন্ড এরিয়াতে হয়, তাকে সীমাবদ্ধ একটা জায়গায় একটা মূল তরঙ্গ প্রতিফলিত হয়ে আরেকটা তরঙ্গ তৈরি মূল তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ মিলে স্থির তরঙ্গ হতে পারে। অথবা বলেছি মুক্ত দুটি তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে এসে উপরিপাতিত হলো, সেক্ষেত্রে সেটাও স্থির তরঙ্গ হতে পারে। তো আমরা এখানে তোমাদের প্রথম কেসটাই দেখাচ্ছি। দুইটা কেসের ক্ষেত্রে কিন্তু রাশিমালা ডিফারেন্ট হয়, সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দুর শর্তগুলো বা অবস্থানগুলো ডিফারেন্ট হয়। এখানে প্রথমে যে কেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে মূল তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ, লালটা হলো প্রতিফলিত তরঙ্গ, মূল তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ যদি উপরিপাতিত হয়ে একটা স্থির তরঙ্গ তৈরি করে, সেই ক্ষেত্রটা দেখাচ্ছি। ঠিক আছে, তা মূল তরঙ্গের জন্য সরণ হচ্ছে ধরলাম y1, আর যে তরঙ্গটা প্রতিফলিত হচ্ছে তার সরণ ধরলাম y2। তাহলে y1 সমান আমরা লিখতে পারি a sin twice pi by lambda ইন্টু vt মাইনাস এক্স। y1 একটা অগ্রগামী তরঙ্গ, আর y2 যেহেতু বিপরীতমুখী হয়ে অগ্রসর হচ্ছে, সো y2 সমান আমরা লিখতে পারি a sin twice pi by lambda ইন্টু vt প্লাস এক্স, যেহেতু বিপরীতমুখী হয়ে অগ্রসর হচ্ছে। আরেকটা ব্যাপার, যে যখন মূল তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গের মধ্যে কিন্তু দশা পার্থক্য 180 ডিগ্রি বিরাজ করছে, তাহলে এখানে তাদের মধ্যে দশা পার্থক্যটাও আমাকে উল্লেখ করতে হবে। দশা পার্থক্য জন্য আমরা এখানে লিখছি পাই। তাহলে আলটিমেটলি সাইনের ক্ষেত্রে আমরা জানি যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তো সেক্ষেত্রে y2 সমান দাঁড়ায় মাইনাস a সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু বিটি প্লাস এক্স, যেখানে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, কোয়াড্রেন্টের হিসেব করলে এটি দাঁড়ায় মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি দুটি তরঙ্গ ধরলাম উপরিপাতিত হচ্ছে, তাহলে তাদের লব্ধি যদি নির্ণয় করতে চাই, ধরলাম লব্ধি সরণ হচ্ছে y, লব্ধি হচ্ছে y, তাহলে y সমান লিখতে পারি y1 প্লাস y2, কিন্তু আমার y2 এর মানটা মাইনাস হওয়াতে এটা আলটিমেটলি y1 মাইনাস y2 হবে। মান লিখি আমরা a সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স মাইনাস a সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স। আমরা এটা এখানে কমন রাখতে পারি, a কমন নিলে সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স মাইনাস সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি প্লাস এক্স। তারপরে এখানে সাইন সি প্লাস মাইনাস সাইন ডি বা সাইন এ মাইনাস সাইন বি, ত্রিকোণমিতির সূত্রানুসারে সাইন এ মাইনাস সাইন বি সমান সমান আমরা লিখতে পারি 2 cos a plus b by 2 sin a minus b by 2। এটা হচ্ছে সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, আশা করি সূত্রটা পড়েছো তোমরা। 2 plus cos a plus b by 2 sin a minus b by 2। এখানে sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা পুরোটাকে a ধরলে, টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স, এটা পুরোটাকে b ধরলে, তাহলে এখানে দাঁড়ায় সাইন এ মাইনাস সাইন বি। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেই অনুযায়ী কি পাই আমরা, এখানে একটা 2 থাকে, 2টা আগে লিখে ফেলি, 2a cos টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি a প্লাস বি বাই 2। এ হচ্ছে ভিটি মাইনাস এক্স প্লাস বি হচ্ছে ভিটি প্লাস এক্স বাই 2, নিচে একটা 2 রয়েছে সূত্রে, সেটা ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2। এ হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, টুয়াইস পাই বাই ল্যামডাও কমন রেখে লিখছি,
ভিটি মাইনাস এক্স মাইনাস বি বাই টু, বি মানে ভিটি প্লাস এক্স, ভিটি যেহেতু মাইনাস সাইন লিখেছি মাইনাস ভিটি মাইনাস এক্স হয়ে যাবে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে যদি হিসেব করি এই টু কাটাকাটি যায়, এক্স এক্স চলে যায়, তাহলে থাকে 2a cos twice pi by lambda 2a cos, আসলে 2 কাটাকাটি এই 2 থাকে, আমরা ভিটি যোগ করে কিন্তু আরেকটা 2 ভিটি পাই, হয় এই 2 কাটাকাটির হিসেবে লিখতে পারি, অথবা ভেতরের ভিটি প্লাস ভিটি যোগ করে একটা 2 ভিটি আসে, যে কোনো একটাকে রাখতে পারি। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি, যেহেতু ভিটি যোগ করে 2 ভিটি হবে, সেই 2টাকে বাইরে হিসেব করেও লিখতে পারি। ঠিক আছে, আর এই পাশে থাকবে সাইন, এখানে একইভাবে ভিটি কাটাকাটি গিয়ে থাকে মাইনাস 2x বাই 2, সেখানে 2 কাটাকাটি গিয়ে থাকে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু মাইনাস এক্স। ঠিক আছে, এখন সাইন মাইনাস থিটার সূত্র আবার হচ্ছে মাইনাস সাইন থিটা, বা সাইন মাইনাস এক্স সমান লেখা যায় মাইনাস সাইনের, সে হিসেবে মাইনাস সাইনটা সামনে চলে আসবে 2a cos twice pi by lambda into vt sin twice pi x by lambda আমরা লিখতে পারি। এখন এই লব্ধির ইকুয়েশনে আমরা বিস্তারের অংশ হিসেবে যদি ধরে নিতে চাই, ধরি যে a সমান, বিস্তার a সমান হচ্ছে মাইনাস টুয়াইস এ সাইন টুয়াইস পাই এক্স বাই ল্যামডা, এটাকে বিস্তারের অংশ হিসেবে ধরে নিতে চাই, তাহলে বাকি থাকে কি a cos টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি। এখন প্রশ্ন হতে পারে যে বিস্তারের অংশ হিসেবে, এখানে তো কজের একটা টার্ম আছে, সাইনের একটা টার্ম আছে, বিস্তারের অংশ হিসেবে আমরা সাইনের টার্মটাকে ধরলাম কেন? আসলে সাইনের টার্মটাকে ধরলাম না, আমরা তরঙ্গের বেলায়, অগ্রগামী তরঙ্গ বা স্থির তরঙ্গের বেলায় তরঙ্গের অবস্থানের পরিবর্তন বা কণাগুলোর অবস্থানের পরিবর্তনের সাপেক্ষে কিন্তু বিস্তারটা নির্ধারিত হয়। সে কারণে অবস্থান, এই টার্মটাতে, কজের টার্মটাতে কিন্তু ভিটি রয়েছে, অবস্থানের কোনো টার্ম নেই, বাট সাইনের টার্মটাতে অবস্থানের টার্ম রয়েছে, সে কারণে এক্স যেখানে রয়েছে, এক্স যার সাথে রয়েছে, তাকে বিস্তার হিসেবে আমরা কনসিডার করলাম। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম y সমান a cos twice pi by lambda into vt, এই ইকুয়েশনটাকেই মূলত বলা হচ্ছে স্থির তরঙ্গের রাশিমালা বা স্থির তরঙ্গের সমীকরণ। আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি পেয়েছিলাম, শুরুতেই লিখেছিলাম a sin twice pi by lambda into vt minus x। তো এই টাইপের কোনো টার্ম স্থির তরঙ্গের বেলায় নাই, অর্থাৎ ভিটি প্লাস এক্স, ভিটি মাইনাস এক্স, স্মরণের পরিবর্তন, এই ধরনের কোনো টার্ম স্থির তরঙ্গের রাশিমালায় নেই বলে স্থির তরঙ্গটাকে কি বলা হচ্ছে, স্থির তরঙ্গ বলা হচ্ছে। এই ধরনের কোনো টার্ম না থাকার কারণে, ভিটি মাইনাস এক্স, ভিটি প্লাস এক্স, এই কারণেই এটাকে স্থির তরঙ্গ বলা হচ্ছে। স্থির তরঙ্গের বেলায় সুস্পন্দ বিন্দু কখন হয়, আমরা বিস্তার এ সমান একটু আগে পেয়েছিলাম মাইনাস টুয়াইস এ সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা। এখন এখানে বিস্তার সর্বোচ্চ হবে কখন, যখন সাইনের মান সর্বোচ্চ হবে। সাইনের সর্বোচ্চ মান কত, প্লাস মাইনাস, প্লাসে হলে পজিটিভ হলে +1, নেগেটিভ হলে -1, অর্থাৎ সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা সমান সমান প্লাস অথবা -1 হলে, তো সেটা আমরা লিখতে পারি সাইন টুয়াইস বাই এক্স বাই ল্যামডা সাইন +1 কখন হয়, সাইন পাই বাই 2, সাইন প্লাস বা -1 কখন কখন হয় সেটা আমরা লিখছি 3 পাই বাই 2, সাইন 5 পাই বাই 2 ইত্যাদি মান হলে হয় +1 হবে অথবা -1 হবে। দুই পাশ থেকে সাইন বাদ দিলে টুয়াইস বাই এক্স বাই ল্যামডা সমান পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 5 পাই বাই 2, এভাবে আমরা লিখতে পারি, এভাবে যাবে
বা সেটাকে বলতে পারি 2n+1, যেহেতু এখানে বেজোড় থাকছে 2n+1 ইন্টু π/2, যেখানে n সমান হচ্ছে 0, 1, 2 ইত্যাদি, n সমান 1, 2, 0, 1, 2 ইত্যাদি বসালে আমরা এই মানগুলো পাই। এখান থেকে দুই পাশ থেকে পাই বাদ দিলে থাকে 2x/λ সমান λ/2x/λ সমান থাকছে হাফ, তারপরে থাকছে 3/2, 5/2, ডট দিয়ে এখানে আমরা পেতে পারি 2n+1/2, যেহেতু পাই দুই পাশ থেকে চলে যাচ্ছে বলছি। তাহলে x সমান কি লিখতে পারি আমরা? x সমান লিখতে পারি λ/4, 2/λটাকে ওই পাশে নিয়ে গেলে λ/4, 3λ/4, 5λ/4, এভাবে 2n+1 ইন্টু λ/4। তাহলে আমরা যেটা পাচ্ছি যে যদি কোনো একটা স্থির তরঙ্গের বেলায় তোমার স্থির তরঙ্গের বেলায় x এর মান অর্থাৎ সরণের মান যদি λ/4 এর জোড় সংখ্যক গুণিতক হয়, আমরা বেজোড় সংখ্যক গুণিতক পাচ্ছি যেহেতু 1, 3, 5 বেজোড় সংখ্যক গুণিতক হয়, তাহলে সুস্পন্দ বিন্দু তৈরি হবে। অর্থাৎ এখানে x এর বিজোড় গুণিতক হলে সুস্পন্দ বিন্দু পাবো। সুস্পন্দ বিন্দু কেন বলছি পাচ্ছি এখানে? কারণ সুস্পন্দ বিন্দু হওয়া মানে যে কোনো একদিকে বিস্তার সর্বোচ্চ হয় যখন সাইনের মান সর্বোচ্চ হয়। তো x এর বেজোড় গুণিতক হলে সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। একইভাবে আমরা যদি নিস্পন্দ বিন্দু বের করতে চাই, নিস্পন্দ বিন্দু শর্ত বের করতে চাই, তাহলে কি হবে? নিস্পন্দ বিন্দু কখন হবে? যেখানে সাইনের মান হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ sin 2πx/λ সমান 0 হবে। সেটা কখন কখন হয়? sin 2πx/λ সমান যখন sin 0 জন্য 0 হয়, sin π এর জন্য 0 হয়, sin 2π এর জন্য 0 হয়, এভাবে sin nπ এর জন্য আমরা বলতে পারি। দুই পাশে সাইন চলে গেলে 2πx/λ সমান 0, π, 2π, এভাবে nπ লিখতে পারি। পাই যদি চলে যায় দুই পাশ থেকে তাহলে থাকে 2x/λ সমান 0, 1, 2 থেকে n পরিমাণ বা x সমান দাঁড়ায় কি? x সমান লিখতে পারি কি 0 ইন্টু λ/2 সমান, তারপরে লিখতে পারি λ/4, ঠিক আছে? এভাবে লিখতে পারি n/2 লিখতে পারি, ঠিক আছে? n ইন্টু λ/2, n λ/2, যেহেতু 2/λ আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে আর একটু মডিফাই করে কি লিখতে পারি? যেহেতু আমরা সুস্পন্দ বিন্দুর বেলায় λ/4 এর বিজোড় গুণিতক বলেছি, x এর মান, এখানে x এর মান যদি λ/4 এর বিজোড় গুণিতক হয় তখন সুস্পন্দ বিন্দু পেয়েছিলাম। তো ঠিক λ/4 এর সঙ্গে যদি মিলাতে চাই আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু λ/4, তারপরে লিখতে পারি 4 ইন্টু λ/4, তারপরে লিখতে পারি 2n ইন্টু λ/4, এভাবে লিখতে পারি। যে সুস্পন্দ বিন্দুতে যেভাবে λ/4 এর বিজোড় গুণিতক পেয়েছি তার সঙ্গে মিলানোর জন্য নিস্পন্দ বিন্দুতে আমরা লিখতে পারি x এর মান যদি λ/4 এর জোড় গুণিতক হয়, জোড় গুণিতক হলে সেখানে হবে নিস্পন্দ বিন্দু। অর্থাৎ নিস্পন্দ বিন্দু মানে আমরা কি বুঝেছি? যেখানে কোনো বিস্তার থাকে না, বিস্তার শূন্য, সেই ধরনের বিন্দুগুলো পাওয়া যাবে। তো এভাবে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করে নিতে পারি। এখানে একটু কনফিউশন তৈরি হয়ে যায় ক্যালকুলেশনে, একটু ভালো করে খেয়াল করে করবে জিনিসটা। 0 λ/2 n λ/2 ছিল, সেখানে 2 দিয়ে ভাগ করাতে
উভয় পাশে সেটা হচ্ছে 2 lambda 0, 2 lambda by 4, 4 lambda by 4 and twice n into lambda by 4, অর্থাৎ lambda by 4 এর জোড় গুণিতক হলে সেক্ষেত্রে আমরা নিস্পন্দ বিন্দু পাচ্ছি। তো অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গের ব্যাপারগুলো আশা করি কমপ্লিট, তোমরা ক্লিয়ার হয়েছো কখন অগ্রগামী তরঙ্গ হচ্ছে কখন স্থির তরঙ্গ হচ্ছে। পরের টপিকগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আপাতত আজকে এতটুকুই। ভালো থেকো সবাই।